আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম আমরা রাঙামাটি ব্লগের 3 নম্বর পার্ট নিয়ে। তো ঝুলন্ত ব্রিজ থেকে আসার পরে আমরা টুকটাক রেডি হয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে রওনা দিই। আসলে আজকে কি কি গন্তব্য রয়েছে সেটা সম্পর্কে আমি একটু পরে বিস্তারিত বলবো। তো আমরা চলে এসেছিলাম তানছান আঙ্কেলের বাসায়। তো এখানে যেহেতু পাহাড়ি এলাকা, তো তাদের বাসার ডিজাইনটা একটু অন্যরকম ছিল। বাইরের পরিবেশ তো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আমি আবার এখান থেকে ফুল গাছ থেকে না বীজ নিয়ে নিয়েছিলাম যাতে পরে লাগাতে পারি। তো এখানে আমাদের খাবার আইটেমে ছিল পুরীর মতো করে করা পরোটার মতো, আর আমাদের বাঁশকরল তরকারি গতকাল আন্টি দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য, তো সেটা। আর হচ্ছে চা এখানে অসম্ভব মজার ছিল। আর হচ্ছে সিঙ্গারাগুলোর ভিতরে কমন একটা জিনিস বাদাম দেওয়া ছিল সবগুলোতে। রাঙামাটিতে কিছু খাবার বাদে বাকিগুলো খাবার ভালোই ছিল, বিশেষ করে পানিটা অনেক মজা। आज आज मैं कहाँ जा रहा हूँ पता तो मुझे भी नहीं है। बस रास्ता रास्ता जा रहा हूँ, ये रास्ता रास्ता जा रहा हूँ, पता नहीं है अभी तक, लेकिन बस रास्ता। তো এখানে বাহিরের পরিবেশটা পুরোটা সি বিচ এরিয়ার মতো, এত সুন্দর মাশাআল্লাহ। নারিকেল গাছ দিয়ে পুরো এরিয়াটা ভর্তি ছিল। তো আমি এখানে একটু আমার নিজের ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমরা ঘোরাটা শেষ করি। এখানে আমরা অনেকক্ষণ স্টে করেছিলাম, তারপরে আমি গাড়ি থেকে ক্লিপগুলো নিয়েছি। আর আজকে আমাদের গন্তব্যের ভিতরে আছে বাংলাদেশ নেভি হেলিপ্যাড বা নৌবাহিনী হেলিপ্যাড, যেটা কাপ্তাই লেকের সাথে ছিল। আই লাভ কাপ্তাই, এই ভিউ পয়েন্ট আমরা যাব প্রথমে। তারপরে আমাদের গন্তব্যস্থল বৌদ্ধ মন্দির, এরপর বনরূপা বাজার, যেখানে কাঁচা বাজার বলা হয় এখানকার রাঙামাটির স্পেশাল একটা বাজার। আর এরপরে আছে হচ্ছে টেক্সটাইল মার্কেট, সর্বশেষ আজকের জার্নিতে। কাপ্তাই লেকের ভিউ পয়েন্টে যাওয়ার আগে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটি মূলত পাহাড়ের গা ঘেঁষে তৈরি করা আঁকাবাঁকা রাস্তা। এবং আপনারা সামনের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে নিচে অনেক গভীর পর্যন্ত একটি খাদ তৈরি হয়েছে, যেখানে ঘন সবুজ বন দেখা যাচ্ছিল। এখানে আসলে এটা অনেক গভীর এবং সামনে আপনারা হয়তো বা ছোট দুই একটা ঘর দেখতে পারবেন। স্বাভাবিক দেখায় মনে হবে যে ঘন হালকা পাতলা কোনো জঙ্গল হবে, কিন্তু আসলে এটা অনেক বড় গভীর খাদ। আর এখানে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন যে আশপাশে সবুজ গাছপালা, সাইড দিয়ে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন কাপ্তাই লেকের অংশ, যেখানে ছোট ছোট দ্বীপ উঠে এসেছে। মেঘগুলো কাছাকাছি মনে হচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য বলার বাহিরে। আর দূরবর্তীতে পাহাড়গুলো তো দেখাই যাচ্ছে আবছা আবছা করে। আর এখানকার পরিবেশ অনেক ভালো। আমার মনে হয় যে এখানকার এত সুন্দর পরিবেশে দূষণমুক্ত বাতাস, কেমিক্যাল মুক্ত শাকসবজি, এসবের কারণে এখানকার মানুষজনের স্কিন টোন এত হোয়াইট হয়ে থাকে। কারণ তারা এখানে শহরের মতো দূষিত বাতাস পাচ্ছে না, তারপর কেমিক্যাল যুক্ত শাকসবজি খেতে হচ্ছে না, কারণ তারা নিজেরাই চাষ করে শাকসবজিগুলো বিক্রি করে আবার নিজেরাও খায়। আবার এখানকার পানিও পরিষ্কার, কারণ তারা ঝিরি থেকে পানি তুলে নিয়ে আসে। আবার বর্তমান ক্ষেত্রে আপনার বাংলাদেশে দেখতে পারবেন যে এখানকার নিউট্রিশনের ঘাটতি সবার ভিতরে অত্যাধিক পরিমাণে, অ্যান্ড খাবারে কেমিক্যাল ইউজ করার কারণে মানুষের শরীরে ক্যান্সারের প্রবণতা দেখা যাচ্ছে। তাছাড়া বর্তমান যুগে স্বাস্থ্যের দিক দিয়ে অনেক ঝুঁকি বেড়ে গেছে, কারণ ওখানকার শহরের পরিবেশে বাতাসটা একেই তো দূষিত, তার উপরে কেমিক্যাল যুক্ত খাবার দাবার ইউজ করা হচ্ছে, যেটা মানুষকে প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। আর এখানে সব কিছুই একদম ন্যাচারাল। আর সৌন্দর্যের কথা তো কি বলবো, মন ভালো করে দেওয়ার মতো। ডিপ্রেশন কাজ করছে, এখানে সাইডে এসে দাঁড়ালেন কিছুক্ষণ, পাশে পাহাড়, মেঘ, গাছপালা, ডিপ্রেশন থাকে কই ভাই, এমনিতেই চলে যাবে। তাই আপনারা যারা এখন মন খারাপ তারা অবশ্যই রাঙামাটি ঘুরতে আসবেন। এখানকার পরিবেশ অনেক সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ এটার জন্য। যেদিকে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন ঘন সবুজ বন। এবং এখানে আমরা অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি, যেগুলোর আগাগুলো আমরা রাস্তা থেকে দেখতে পাচ্ছিলাম। এগুলোকে বলা হয় মূলত শালবন গাছ বা সেগুন গাছ, যেগুলোর উচ্চতা ছিল প্রায় 30 থেকে 65 ফিটের মতো। আর প্রত্যেকটা গাছ ছিল অত্যাধিক উঁচু, যেটা আপনাদের খালি চোখে দেখে হয়তো বা বিশ্বাস নাও হতে পারে, আপনারা সামনে সামনে দেখলে একদম ট্রাস্ট হয়ে যাবে। আমরা এখন প্রবেশ করি এমন একটি এলাকাতে যেখানে গাড়িগুলো সাবধানে চালাতে বলা হয়েছে, কারণ বন্যপ্রাণী হিসেবে রয়েছে হাতি, সজারু, কচ্ছপ, সাপ সহ আরো অনেক বন্যপ্রাণী, যেগুলো হঠাৎ করে গাড়ির সামনে আসতেই পারে, যার কারণে আস্তে আস্তে ধীরে গাড়ি চালানোর কথা বলা হয়েছে, সাবধানে।
এই এরিয়াটা ব্যাটালিয়ন পুলিশ দ্বারা সংরক্ষিত ছিল। তারপরে আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত স্পটে, যেখানে রাঙামাটির হেলিপ্যাড যেটা বললাম আমি, এখান থেকে কাপ্তাই লেকের অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পাবেন। আর এখানে আনারসগুলো ছিল 10 টাকা করে, আর এখানে বানরগুলো তো চলাফেরা করছে। আর এখানে ছোট্ট নিচে একটা বানরের বেবি ছিল, একদম অনেক কিউট ছিল। তো আমি আশপাশে এরিয়াগুলো ক্যাপচার করছিলাম। প্রথমে আমরা লাস্ট একদম শেষ মাথা পর্যন্ত যাই হেঁটে, যেটা হেলিপ্যাড থেকে বললাম যে নিচের অপূর্ব দৃশ্য দেখা যায় সেটা। অ্যান্ড আমরা শেষ মাথা পর্যন্ত প্রথমে আসি, দেখে নিই। আর এখানে লেখা ছিল আই লাভ কাপ্তাই, যেটা ছিল কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি ভিউ পয়েন্ট। এখানে পর্যটকেরা ছবি তুলছিল এবং লেকের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছিল। আমরা আসলে একদম দুপুরবেলা এখানে এসে পৌঁছেছিলাম, যার কারণে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। তো আমরা এখান থেকে আনারস কিনে খেয়েছি, আইসক্রিম কিনেছি, কারণ গরমে অবস্থা খারাপ সবার। তো এখানে আরেকটা যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কি, নিচের দিকে তাকালে লেকের মাঝে ভাসমান পর্যটন একটি স্পট দেখা যায়। তো সেখানে যাওয়ার জন্য পাহাড় বেয়ে নিচ পর্যন্ত নেমে যাওয়া একটি দীর্ঘ সিঁড়ি রয়েছে, যেটা আনুমানিক 200 থেকে 300 ধাপের। তো সবাই হচ্ছে নিজের ক্লান্তির জন্য নামছিল না, বাট আমার কথা হচ্ছে ঘুরতে আসছে যখন কষ্ট করে হলেও নামবো। তো ওই 200-300 ধাপ নেমে আমি পুরো এরিয়াটা দেখি। অ্যান্ড এখানে সামনে যে বক্স আকৃতির জায়গাটা দেখছেন, এখানে যাওয়ার সময় তারে আমি অন্যমনস্কভাবে হাত দিয়ে ফেলি, অ্যান্ড ওটা লিটারালি শক্ট করছিল হাতে। ভেবেছিলাম মনের ভুল, বাট রিজেক্ট দেওয়ার পরে দেখলাম যে না, সেম অবস্থা। তো তারপরে হচ্ছে এই সিঁড়িটা আমি যে পাশ দিয়ে নেমেছিলাম তার অপোজিট পাশেও সেম ক্যাটাগরিতে ছিল, অ্যান্ড তারা আবার মাঝখানে আবার জয়েন হয়েছে আরেকটা রাস্তা, মানে দুই পাহাড়ের মাঝখানে ভাসমান সিঁড়ি দেওয়া হয়েছে, অ্যান্ড ওইখানে জয়েন হয়েছে আরেকটা রাস্তা। আমি আসলে এক পাশ দিয়ে নামছি, আবার উঠে চলে আসছি, অপোজিট পাশে উঠে আবার চলে আসার মতো এনার্জি আমার ছিল না। তো একই পথে আমি ব্যাক করেছি। তারপরে আমরা চলে আসি বিশাল বৌদ্ধ মন্দিরের কাছে। পাহাড়ি অঞ্চলের ধর্মীয় ও সংস্কৃতির ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এই মন্দিরগুলোর শান্ত পরিবেশ এবং সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে। এটা ছিল হচ্ছে মন্দিরের ভেতরের অংশ। অন্য ধর্মাবলম্বীদের যাওয়ার পারমিশন ছিল না, তারপরেও যে একটু ক্লিপ নেওয়া হয়েছে তার জন্য দুঃখিত। আর এখানে আমি যে দুটি ফুল দেখালাম, এই দুটি ফুল আমার কাছে মাশাআল্লাহ এত ভালো লেগেছে যে ডোমিয়া ফুলের স্মেল অসাধারণ। আর রেড জায়ান্ট স্পাইডার লিলি যেটা, সেটা তো আরো অসম্ভব সুন্দর। দেন আমরা শেষের দিকে চলে এসেছি, আমরা বনরূপা বাজারে চলে আসি, যেখানে বিভিন্ন ধরনের স্থানীয় পাহাড়ি খাদ্যপণ্য পাওয়া যায়। যেমন এখানে ছিল শামুক, শুকরের মাংস একটু আগে দেখিয়েছি, যেটা আমাদের ইসলামিক শরীয়তে হারাম, খাওয়া নিষিদ্ধ। তো এছাড়া পুরো বাজারটা জুড়ে অনেক ধরনের পাহাড়ি খাবার দাবার ছিল। এটা মূলত হচ্ছে রাঙামাটির অন্যতম একটি স্থানীয় বাজার। এখানে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার নানা চিত্র আপনারা আসলে দেখতে পারবেন। এখানে যে সাদা কালার আপনারা দেখতে পেলেন একটু আগে, সেটা মূলত আমি খেয়েছিলাম সিলেটে যাওয়ার পরে। ওটা অনেকটা হচ্ছে সিম বিচের মতো দেখতে হয়, কিন্তু ওটার নামটা আমার খেয়াল নেই, তখনও জিজ্ঞেস করেছিলাম, বাট পরবর্তীতে আমি ভুলে গেছি। এই মুরগিটা হচ্ছে পাহাড়ি কিনা সেটা আমি ঠিক শিওর না। তারা বলছিল এটা পাহাড়ি মুরগি, কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা দেশি মুরগিকেই পাহাড়ি মুরগি বলে বা বন্য মুরগি বলে। তো এখানে কাঁকড়া ছিল অনেকগুলো একসাথে। তো এখানে ওরা হুক্কা বলে এটা মনে হয়। তো ওরা এখানে ছেলে মেয়ে সবাই খায় এই জিনিসটা। আর এখানে শার্ক মাছ থেকে শুরু করে সাপ থেকে সব ধরনের মাছের শুটকি ছিল। তো এখানে একটা ফল আপনারা দেখতে পাচ্ছেন পার্পল কালার টাইপের, এটার নাম জানার কথা সবার, আপনারা যারা জানেন তারা অবশ্যই আমাকে জানাবেন। তো আমাদের মধ্যে গ্রুপের মধ্যে একজন বিনিধানের খই নিয়ে নেয়।
তো আর এখানকার পাহাড়ি লোকজন যারা ছিল তাদের কয়েকজন ছিল যারা খুবই ভালো কমিউনিকেট করছিল, আর কিছুজন ছিল যেরকম একটু আগে পার্পল কালার ফল যে বিক্রি করছিল, ওনার সাথে কথা বলছিলাম, মানে উনি কথা বলতেই চাচ্ছে না কি যে। আর ওনাদের ভাষা হচ্ছে নর্মালি ওনারা কথা বলে যাদের সাথে কমিউনিকেট করে বাইরে থেকে যারা আসে। আর এগুলো ছিল হচ্ছে জুমের মরিচ, যারা চাষ করে নিয়ে আসে একসাথে, ছোট বাট অনেক কিন্তু ঝাল। এখানে শুটকির দোকান আমি 2, 3, 4টার মতো মনে হয় পেয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে বড় বড় মাছের শুটকি ছিল। তো এটা বোয়াল মাছ ছিল, প্রথমে তো কি যেন একটা নাম বলছিলাম, যাই হোক প্রেস্টিজের ব্যাপার স্যাপার। আর এইখানে রাঙামাটির ভেলপুরিটা ভাই এত মজা, অস্থির লেভেলের ছিল পুরা। তারপর আমরা সর্বশেষ গন্তব্য আজকের মতো ছিল টেক্সটাইল মার্কেট। প্রথমে আমরা পরিচিত লোকজনদের সাথে দেখা করে আসি এবং তাদের দোকান দেখে আসি। তারপরে পুরো টেক্সটাইল মার্কেটটা আমরা একটা একটা করে প্রত্যেকটা দোকানেই ঢুকেছিলাম। তারপরে হচ্ছে আমার পছন্দ মতো একটা ড্রেস সেখান থেকে আমি কিনে ফেলি রাঙামাটির। তো এখানকার ড্রেসগুলো এরকম ছিল যে প্রত্যেকটা ডিজাইনই প্রায় কাছাকাছি, আর হচ্ছে ব্যাগ, ওড়না, জামা পায়জামা সব ডিজাইন সেম। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে প্রোডাক্টগুলোর প্রাইস ঢাকাতে 60-70 টাকা করে থাকে, সেগুলো হচ্ছে রাঙামাটিতে দেখলাম যে একটু বাড়তি প্রাইস করে রাখা, যেরকম 100 করা ছিল। কিছু আইটেমের প্রাইস একটু বাড়তি, হয়তো প্লেসের জন্য আমাদের আসলে প্রাইসগুলো ভিন্ন হয়ে থাকে। যেরকম একটা মেলার ভিতরের পানির প্রাইস থাকে 25 টাকা, সেটা বাহিরে বের হলে হয়ে যায় 15 টাকা, ওরকম টাইপ। তো আজকের মতো আমরা রাতের খাবারটা হোটেলে খেয়ে ফেলি, দেন আমরা ব্যাক চলে আসি। টানা 2 দিনের ঘোরাফেরাতে সবাই অনেক ক্লান্ত ছিল, যার জন্য সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, কারণ নেক্সট দিন আবার জার্নি ছিল অনেক লং। আজকের মতো রাঙামাটির 3rd ব্লগ আমি এখানেই শেষ করছি। মূলত রাঙামাটি ট্যুরের এটাই ছিল লাস্ট ব্লগ। তো আল্লাহ হাফেজ সবাইকে, যারা এত কষ্ট করে পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষে বলতে চাই আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য।